বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। ওয়েদারটা কিন্তু অনেকটা হালকা, তাই না? মানে একটা অদ্ভুত শান্তি। প্রচন্ড গরম ছিল, তাই নিয়ে আর বলার কিছু নেই। না, বেশি কথা আমি সত্যিই বলবো না, কারণ নারাজটা এখনো অনেকটা বাকি। তাই আজকে আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের পছন্দের দেবারতী মুখোপাধ্যায় লেখা নারাজের পরবর্তী অংশ। শুরু করলাম। নবকিশোর দত্ত সামান্য অবস্থা থেকে নিজ পরিশ্রমে বড়লোক। তার আদি বাড়ি গঙ্গার ডান পাড়ের চানক গ্রামে। ইংরেজরা সেখানে তাদের ব্যারাক বানানোর পর সে গ্রামের নাম হয়েছে ব্যারাকপুর। মধ্যযুগের কবি বিপ্রদাস বিপ্লবের মনসামঙ্গল কাব্যে বণিক শ্রেষ্ঠ চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রাকালে যখন একে একে পড়ছে অজয় নদ, উজানি কাটোয়া, নদিয়া, ফুলিয়া, সপ্তগ্রাম, মূলাজোর, চাণক বোধ হয় সেই সময়েই চাঁদ সওদাগরের কোনো আত্মীয়ের পছন্দ হয়ে গিয়েছিল চাণক নামের সবুজ শ্যামল গ্রামটি। দলের নেতা চাঁদ সওদাগর এগিয়ে চললেন সমুদ্র সঙ্গমে। সেই আত্মীয় নেমে বসতি করলেন চাণক গ্রামে। সেই আত্মীয়েরই উত্তরপুরুষ বোধ হয় নবকিশোর দত্তর বংশ। নবকিশোর দত্তের বাবা বলরাম দত্তের ছিল বেশ কয়েক বিঘা ধানি জমি। তাতে বছরভর চাষ হতো। সেই চাষের আয় থেকে সংসারের সংকুলান হয়ে যেত। তার ছোট পরিবার, একটিমাত্র পত্নী, একটিমাত্র পুত্র, ওই নবকিশোর। লজ্জা নিবারের জন্য কাপড় আর পেট ভর্তি অন্ন, তাতেই দিন চলে যেত হেসে খেলে। 10-12 ঘন্টা অফিসের কলে পেশাই হতে হতো না। দিনের বেলা কাজ, আধার নামলে বটতলায় একটু বৈঠকি আলাপ, দিনান্তে শান্তির নিদ্রা। এই ছিল গ্রামের সহজ সরল নিরাড়ম্বর জীবনযাত্রা। বলরাম দত্ত অবশ্য ছিলেন তারই মধ্যে একটু অন্যরকম। পরিবার যতই গঞ্জনা দিক, তিনি দিনরাত পড়ে থাকতেন নিজের পোষা পাখিদের নিয়ে। টিয়া, ময়না, শালিক, বুলবুলের মতো গ্রাম বাংলার পাখি তো ছিলই। মোহনচূড়া, নীলকান্ত, কুচকুচির মতো দুর্লভ পাখিও ছিল তার জিম্মায়। সব ধরনের পাখি গৃহস্থের জন্য কল্যাণকর নয়, কিন্তু গ্রামের লোকেদের নিষেধে বলরাম দত্ত কর্ণপাত করতেন না। জমি থেকে যা আয় হচ্ছে হোক, সংসারের দিকে নজর না দিয়ে তিনি দিনরাত পড়ে থাকতেন পাখিদের নিয়ে। তারাই যেন তার পরিবার, তারাই তার বন্ধু। তাদের স্নান ভোজনাদি করাতে করাতে তার দিন কেটে যেত। এই সময় চানগ্রামে ঘটল এক চমকপ্রদ ঘটনা। গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কলকাতা থেকে 16 মাইল উত্তরে ইংরেজ ব্যারাকপুরে প্রতিষ্ঠা করলেন একটি চিড়িয়াখানা। তখন সারা পৃথিবীতে চিড়িয়াখানা মাত্র 3টি, এমনকি প্রতিষ্ঠিত হয়নি লন্ডনের চিড়িয়াখানাও। জু নামটিরও উৎপত্তি হয়নি। চিড়িয়াখানা তখন মিনাজেরি। গঙ্গার পাড়ে সুবিশাল 1000 বিঘার ওপর সুদৃশ্য উদ্যান বানিয়েই তিনি ক্ষান্ত হলেন না। প্রবল উৎসাহে কলকাতায় নিজের বাসভবন, অর্থাৎ আজকের রাজভবন থেকে ব্যারাকপুর আসার সুবিধার জন্য বানিয়ে ফেললেন ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড, সংক্ষেপে বিটি রোড। তারপর তামাম ভারতবর্ষ থেকে সংগ্রহ করতে লাগলেন নানা জাতের দুষ্প্রাপ্য পশু পাখি। নিয়োগ করলেন স্থানীয় লোকদের। তারা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ধরে আনতে লাগলো পাখি, বিভিন্ন প্রজাতির বিড়াল, বেজি। আর এইভাবেই একদিন বলরাম দত্তের বিশাল সংগ্রহের কথা গিয়ে পৌঁছালো বড়লাটের কানে। লর্ড ওয়েলেসলি এবং তার প্রকৃতি বিশারদ সহকারী ফ্রান্সিস বুকানন গুণীর কদর করতে জানেন। তারা চাণক্যের সেই অখ্যাত বণিকের সন্ধান পেয়ে শুধু তার সংগ্রহকেই তুলে নিয়ে এলেন না, পক্ষী সম্বন্ধীয় প্রবল ব্যবহারিক জ্ঞানের বলরাম দত্তকে করে দিলেন পক্ষী দপ্তরের প্রধান পরিচালক। তখন বলরাম দত্তের বয়স 60 পেরিয়েছে। জীবন সায়ান্নে এসে মনের মতো কাজ পেয়ে তিনি মোমবাতির শেষ শিখার মতো জ্বলে উঠলেন। জীবনী শক্তি নিঃশেষিত করে কাজ করতে লাগলেন ব্যারাকপুরের সেই মিনাজেরির জন্য। সহকারী করে নিলেন নিজের পুত্রকে। কিশোর নবকিশোর বাবার সাহচর্যে কাজ শিখতে লাগলো। পিতা পুত্রকে শেখাতে লাগলেন কিভাবে পাখিদের ভাষা বুঝতে হয়, কিভাবে তাদের শারীরিক কষ্ট উপলব্ধি করতে হয়, কিভাবে তাদের ভালোবাসতে হয়। কিন্তু পিতা পুত্রের মানসিক গঠন ছিল একেবারে বিপরীতমুখী। বলরাম ছিলেন আর্থিক বিষয়ে উদাসীন, কিন্তু নবকিশোর ঠিক তার উল্টো। বাবার কাছে সে শিক্ষানবিশ করতে লাগলো বটে, কিন্তু তার লক্ষ্য বড়লোক হওয়া, বাবু হওয়া। আর তার জন্যই চাই টাকা, অনেক টাকা। তাই লর্ড ওয়েলেসলি বিলেত ফিরে যাওয়ার পর চিড়িয়াখানার অবস্থা যখন টিমটিমে, বলরাম দত্তের অতি বার্ধক্যের সুবাদে পক্ষী দপ্তরের প্রধান হয়ে তখন যুবক নবকিশোর গোপনে পাচার করতে শুরু করলো দুষ্প্রাপ্য পাখি। কোথায়, কেন, ততদিনে যে গঙ্গার উপরে গজিয়ে উঠেছে আর এক মঞ্জিল, নির্বাসিত নবাব ওয়াজেদ আলীর চিড়িয়াখানা। নবকিশোর দত্ত নির্বিচারে নবাবের শখের চিড়িয়াখানায় পাখি পাচার করতে লাগলেন। দালালিতে সংবাদ করল বুলবুল মিয়ার মতো লোকেরা।
বল বদলে মিলতে লাগলো খাঁটি আকবরী মোহ। ক্রমে মেটিয়াবুরুজের সান্নিধ্য, লখনৌয়ের নানা খেলা, মুরগিবাজি, বটের বাজি, সর্বোপরি সুন্দরী রমণীর নেশায় তিনি অভ্যস্ত হয়ে পড়তে লাগলেন। ফলে ব্যারাকপুরের চিড়িয়াখানাটি যতদিনে পাকাপাকিভাবে উঠে গেল, ততদিনে তার ধনসম্পত্তি ফুলে ভেপে উঠেছে। তার মথুর সেন গার্ডেন লেনের সুবিশাল অট্টালিকাটি এখন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মোটা মোটা থাম, বাইরে প্রবেশদ্বারে গর্জনরত পশুরাজ, সামনে পেছনে মনোরম উদ্যান, মাঝখান দিয়ে কাকরের সরু পথ চলে গিয়েছে, দুপাশে চোখ জুড়ানো ফুলের সারি। বৈঠকখানাটিও দেখবার মতো। করিন্থিয়ামে থামের ডেড ভিনসন আটা বারান্দা, তার নিচে বেলপাথর বসানো ঘোরানো সিঁড়ি। বৈঠকখানার বিশাল হলটিতে হেলায় ছড়িয়ে রয়েছে সোফা, ঝাড়লট্টন, বহুমূল্য তৈলচিত্র, রং বেরঙের ফুলদানি, পুতুল। কিন্তু কথায় বলে, এক পুরুষে ধনী হওয়া যায়, বনেদি হওয়া যায় না। নবকিশোর দত্তর অবস্থাটিও খানিকটা তেমন। তার অর্থ আছে কিন্তু কৌলীন্য নেই, বিলাস আছে কিন্তু আভিজাত্য নেই। তাই ধনা পণ্ডিতের আদেশ শিরোধার্য করে ব্রাহ্মণ কন্যা অপলাকে বিবাহ করে বাড়ি নিয়ে গিয়েও তিনি শেষ রক্ষা করতে পারলেন না। নবকিশোর দত্তের তিনতলা বাড়িটা কলকাতায় জোড়াবাগানের পেছনে, মথুর সেন গার্ডেন লেনে। ব্যারাকপুরের বাস উঠিয়ে দিয়ে তিনি প্রায় 3 দশক হলো 7 বিঘার ওপর এই প্রকাণ্ড অট্টালিকাটি নির্মাণ করেছেন। বাড়ির সামনে মনোরম বাগান, পেছনে দিঘি। দিঘি সমেত জমিটা অবশ্য তিনি বিবাহে যৌতুক স্বরূপ পেয়েছিলেন। এই ব্যাপারেও তার বৈষয়িক বুদ্ধি রীতিমতো প্রশংসা করতে হয়। তার প্রথম আপত্তি দয়াময়ী মৃগীরোগী গৌরবর্ণা সুন্দরী হলেও যখন তখন তিনি মূর্ছা যান। তবে তিনি নবকিশোরের জীবনে লক্ষ্মী স্বরূপা, কারণ দয়াময়ের পিতা জয়চাঁদ মিত্র কলকাতার প্রথম ব্ল্যাক জমিদার গোবিন্দরাম মিত্রের উত্তরপুরুষ। অমন ধনকুবের বংশধর জয়চাঁদ মিত্রও তো অত্যন্ত ধনশালী হবেন, তা তো জানা কথাই। মা লক্ষ্মী তার গৃহে চঞ্চলা নন, অচলা। গ্রামেগঞ্জে তো অগণিত, খোদ কলকাতা শহরেই তার 7-8টি বাড়ি, এছাড়া নানা রকম ব্যবসা। কিন্তু সমস্যা হলো কন্যা দয়াময়ের অসুখ নিয়ে। মৃগী থাকলে শরীর তো দিনে দিনে ক্ষয়িষ্ণু হয়েই পড়ে, সন্তানাদিও হয় না, স্মৃতিশক্তি হয়ে পড়ে দুর্বল, বাহ্যজ্ঞান লোপ পেতে থাকে। তাই বিবাহ বাজারে মৃগী রোগীর একেবারেই চাহিদা নেই। তবে কন্যার পিতার যথোপযুক্ত কাঞ্চন মূল্যের জোর থাকলে সব চাহিদাই ঊর্ধ্বমুখী হয় বইকি। নবকিশোরও সেই পন্থাই অবলম্বন করেছিলেন প্রথম জীবনে। তার তখন ব্যবসা ক্রমবর্ধমান। ব্যারাকপুর থেকে এসে এসে কাজকর্ম চালানো খুব সমস্যার হয়ে পড়ছিল। নবকিশোরের উচ্চাভিলাষ তাকে দ্রুত কোনো অর্থনৈতিক খুঁটির সন্ধান করতে বাধ্য করছিল। এই সময় তিনি সংবাদ পেলেন জয়চাঁদ মিত্র তার কন্যার জন্য পাত্র খুঁজছেন। সেই সুবাদে সব দিক বিবেচনা করে নবকিশোর নিজেই প্রস্তাব পাঠালেন জয়চাঁদ মিত্রের কাছে। জয়চাঁদ মিত্র তো হাতে সড়গও পেলেন। কায়স্থের সঙ্গে বণিকের বিবাহ ঠিক সজাতি না হলেও যথাবিহিত দক্ষিণাদানে বিবাহকালে পুরোহিতদের মুখ বন্ধ করে দিলেন। বিবাহের সময় যৌতুক স্বরূপ নবকিশোর পেলেন খাস কলকাতার বুকে এই 7 বিঘা জমি, তার উপর প্রাসাদ নির্মাণের মূলধন, এছাড়া স্বর্ণালঙ্কার অন্যান্য উপহার নগদ। 30 বছরের যুবক নবকিশোরকে আর ফিরে তাকাতে হলো না। আগের চেয়ে 5 গুণ বেশি মূলধন নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন ব্যবসায়। এরপর নবকিশোর দ্বিতীয় ও তৃতীয় বিবাহ করেছেন প্রকৃতই পুত্রার্থে, মাতার পীড়াপিড়িতে। লাভ হয়নি। দ্বিতীয় পত্নী উমাতারা স্বগ্রাম চাণকের এক সচ্ছল বণিক কন্যা। বিবাহের সময় তিনি ছিলেন দ্বাদশবর্ষীয়া, তবে সেই বিবাহেরও দশক পুড়েছে, পুত্রলাভ হয়নি। আবারও মাতার পীড়াপিড়িতে নবকিশোর অনেক জ্যোতিষ গণনা তিথি নক্ষত্র মিলিয়ে শেষ বিবাহ করেছেন 2 বছর আগে। এবার পাত্রী ত্রয়োদশবর্ষীয়া, আরিয়াদহের এক দরিদ্র পিতার দুহিতা। নামটিও ভারী সুললিত, পরেশমণি। কিন্তু বলাই বাহুল্য, তিনিও নবকিশোরকে সন্তানের মুখ দেখাতে পারেননি। ইতিমধ্যে নবকিশোরের মাতা দেবী দীর্ঘ রোগভোগ ও পুত্রবধূদের সেবায় তৃপ্ত হয়ে স্বর্গলাভ করেছেন। ফলে আর পীড়াপাড়ি করার জন্য কাউকে পাওয়া যায়নি। নবকিশোরও ভগ্ন মনোরথ নিয়ে বিবাহের ভাবনাকে বিসর্জন দিয়েছিলেন। ফলে আমাদের অপলা যখন শ্বশুরগৃহে পদার্পণ করল, তাকে শঙ্খে ফু দিয়ে উলুধ্বনি দিয়ে বরণ করে ঘরে তুলল তারই বড় সতীন দয়াময়ী। সেটা অস্বাভাবিক কিছু নয়। তখনকার দিনে ঘরে ঘরে অমনটি হতো। পুত্রবতী হোক আর না হোক, প্রথম ভার্যার দল সেটিকে অনিবার্য নিয়তি বলে মেনেও নিত। বাৎসরিক নিয়মে তাদের জীবনে বছরে বছরে সতীন সংখ্যা বৃদ্ধি পেত। যৌবন অবসানে যৌবনবতী নবাগতার আঁচলে সিন্দুকের চাবিগাছা বেঁধে দিয়ে গৃহিণীর পদ থেকে অবসর নিতে হতো। স্বামীর অধিকার ত্যাগ করে তারা নীরবে সরে যেত ঠাকুর গৃহে। দয়াময়ও প্রস্তুত ছিল মানসিকভাবে। স্বামীর অধিকার বা সিন্দুকের অধিকার হারিয়েছে দ্বিতীয় সতীন আসার পরেই। সুস্থ থাকলে তার দিনের অধিকাংশ সময়ই কাটে ঠাকুর ঘরেই, তবে সুস্থ থাকেই না প্রায়।
ইদানিং সে খুব ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে। নিয়মমাফিক কবিরাজ মশাই আসেন যান, তার নিদানিক আর কিছুই হয় না। দয়াময়ী কখনো সুস্থ থাকে, কখনো বিছানা নেয়। বাড়ির সবাই তার আরোগ্যের আশা ছেড়ে দিয়েছে। দৈবক্রমে স্বামীর চতুর্থ পাণিগ্রহণকালে সে বেশ সুস্থই ছিল। তাই গৃহে আশ্রিতা দুঃসম্পর্কিত পিসিমা মাসিমাদের যে বরণের কাজটা সবাই তার হাতেই অর্পণ করল। বরণ শেষে নববধূ তাকে প্রণাম করতে যেতেই সে বৃদ্ধস্পৃষ্টের মতো কয়েক পা ছিটকে গেল। এ কি অসৈরনু গো, শেষে কি বামুনের মেয়ের পেন্নাম নিয়ে নরকে যাব নাকি? অস্ফুটে বলল দয়াময়ী। পাশ থেকে একজন বয়স্কা বললেন, ও মা, ও কি কর্তা বড় গো, মেয়ে মানুষের আবার বামুন কায়েত কি? ও কি আর বামুনের আছে নাকি? বের সময় তো ওর গোত্র পাল্টে গেছে, এখন তো গন্ধবেনের বউ। তুমি ওর বড় বউ, বড় দিদি, মায়ের মতন। পেন্নাম না নিলে ওর অকল্যাণ হবে না? তা নববধূর অকল্যাণ হয় হোক, দয়াময় নিজের অকল্যাণ করতে কিছুতেই রাজি নয়। সে ত্রস্তা হরিণীর মতো বরণডালা নামিয়ে রেখে অন্দরমহলে চলে গেল। দত্তবাড়ির হাল হকিকত আটকে আছে আরো 100 বছর আগে। দত্তবাড়ির মেয়েরা এখনো প্রকৃত অর্থেই অসূর্য স্পর্শা। পরপুরুষ তো দূরস্থান, নিজের পতিদেবতার সঙ্গেও দিনের বেলা সাক্ষাতের অনুমতি তাদের নেই। পর্দার আড়ালেও নেই তাদের সেই বেরোনোর সুযোগ। নিতান্ত কোনো প্রয়োজনে দিবাকালে গৃহস্বামীর অন্দরমহলে আসার প্রয়োজন পড়লে তিনি বাহিরমহল থেকে এসে প্রথমে মাঝমহলের গোমস্তামশাইকে বলবেন। গোমস্তামশাইয়ের এত্তেলাপে অন্দরমহল থেকে আসবে কোনো দাসী, তারপর সেই দাসী মারফত এসে পৌঁছায় প্রয়োজনীয় বস্তুটি। নবকিশোরের মাতা দেবী গত হওয়ার পরে অন্দরমহলে থাকেন তার 3 পত্নী এবং বেশ কিছু আশ্রিতা বিধবা নারী আত্মীয়া, এছাড়া অগণিত দাসদাসী। অপলার জন্য অন্দরমহলে 3টি প্রশস্ত কক্ষ বরাদ্দ হলো। বিশেষভাবে তার জন্য উপযুক্ত করা হলো কয়েকটি চাকরানী। 10ম বর্ষীয়া অপলা আর 5 জন গ্রাম্য কিশোরীর মতোই সহজ সরল, উজ্জ্বল গাত্রবর্ণ, চোখা নাকমুখ ও সুডৌল গড়ন। গুটিপোকাটির অচিরেই প্রজাপতি হয়ে ওঠার সংকেত দেয়। বুক এখনো পুরন্ত হয়নি, তবে সেই যুগ্ম কুড়িতেই শীঘ্রই অঙ্কুরোদ্গমের আভাস। মশাটগ্রামের আঁকাবাঁকা কৌশিকী নদীটির মতোই সে প্রাণচঞ্চলা। কলকাতায় আসার আগের দিন পর্যন্ত গ্রামের মেঠো আলপথে বান্ধবীদের সঙ্গে ছুটোছুটি করেছে। আদুর গায়ে কোনো ক্রমে একটা কাপড় পেঁচিয়ে ছুটে বেরিয়েছে বাড়ির উঠোনে। বাবার কাছে ঘরের সামনের নিকোনো উঠোনে বসে লেখাপড়া শিখেছে। শুধুমাত্র অক্ষর পরিচয়ও নয়, শিখেছে পাটিগণিত, ভূগোল, ইতিহাস। অধ্যয়ন করেছে বেদের প্রাথমিক স্তর। জীবনের আকস্মিক এই পরিবর্তনে সে যতটা না মুহ্যমান, তার চেয়ে বেশি বিস্মিত। পুতুল বিয়ে, রান্নাবাটির চুচ কিতকিত সে খেলেছে বটে। গ্রামে তার সহচরীদের একে একে বিয়েও হয়ে যাচ্ছিল, কিন্তু তার নিজের বাবা মা কেউই তাকে বিয়ে নিয়ে তেমন ওয়াকিবহাল করেননি। তার নিজেরও ধারণা ছিল বিবাহ একটা স্বাভাবিক প্রক্রিয়া, যখন হবার হয়ে যাবে। বিবাহ নিয়ে মানসিক চাঞ্চল্য ও রাগ অনুরাগের বয়স তার হয়নি, ইচ্ছাও নয়। কিন্তু ডিপো ছেড়ে বেরিয়ে আসার সময় যখন পিসিমা আর মা তাকে জড়িয়ে ধরে কাঁদছিল, তখন তারও ভীষণ কান্না পাচ্ছিল। এই কয়েকদিন এমনিতেই বাবাকে ও ভাইকে সে দেখতে পায়নি। নিজেদের বাড়িঘর ছেড়ে থাকতে হচ্ছিল সম্পূর্ণ অচেনা এক গন্ধময় পরিবেশে। তার উপর যেটুকু বা মা, বোন, পিসি সাহচর্য ছিল, সেটুকুও এভাবেই হঠাৎ ছিন্ন হয়ে যেতেও কেমন বাকরুদ্ধ হয়ে পড়েছিল। তাই নবকিশোর দত্তর এক দুঃসম্পর্কের অসতিপর পিসিমা যখন কাছে এসে চিবুক তুলে বললেন, তোমার নাম কি গো মা? পরিস্থিতির আকস্মিকতায় অপলা বিস্মিত হয়ে গেল যে সে এখন আর মশাটগ্রামের বালিকা নয়, কলকাতার দত্তবাড়ির গৃহবধূ। আর নববধূর রীতি অনুযায়ী তার উচিত সর্বক্ষণ চোখ নামিয়ে লজ্জায় অধঃপতন হয়ে থাকা হবে। তবে তো শ্বশুরঘরের লোকেরা তৃপ্ত হবে, বলবে হ্যাঁ, নতুন বউয়ের হায় শরম আছে বটে, বাপের ঘর থেকে ভালো শিক্ষাই দিয়েছে। অপলা সে সমস্ত ভুলে ডাগর চোখ দুটি মেলে পিসি শাশুড়ির মুখের দিকে তাকিয়ে অনাবিল হেসে বলল, আমার নাম অপালা। পিসিমাতা নববধূর আড়ষ্টাহীন উত্তরে কিছু রুষ্ট হলেন বটে, কিন্তু তা প্রকাশ করলেন না। নববধূর নামটিও ঠিকমতো তার কর্ণগোচর হলো না। তিনি ভ্রুকুঁচকে বললেন, অভাগা? এ আবার কেমন তোর নাম হলো? অভাগী হলে তবু বুঝতাম। আশেপাশে বসে থাকা রমণীরা হেসে এ ওর অন্যের গায়ে লুটিয়ে পড়ল। একটি অল্প বয়সী মেয়ে হাসতে হাসতে বলল, অভাগা নয় গো খুড়িমা, তুমি কানের মাথা খেয়েছ। নতুন বউয়ের নাম হলো অবলা। পিসিমাতা আশ্বস্ত হতে যাবেন এমন সময় নিজের নাম বিকৃতির জন্য অপলা দ্রুত মাথা নেড়ে বলল, না না, অবলা নয়, অপালা। অত্রিমুনির কন্যার নাম ছিল অপালা। চারপাশের মহিলাবর্গকে ফ্যাল করে তাকিয়ে থাকতে থেকে অপালা বলল, ও মা, তোমরা জানো না বুঝি? লেখাপড়ায় দারুণ ছিলেন অপলা, একবার পড়লেই সব মুখস্থ হয়ে যেত। আমার বাবা বলেন আমিও নাকি তেমন হয়েছি গো।
10 বছরের বালিকা অপলা গর্বিত মুখে কথাটা শেষ করে আশা করল উপস্থিত সবার মুখে হাসি ভরে যাবে, কিন্তু বাস্তবে তেমনটি হলো না। বরং সবাই নববধূর কথায় মুখ চাওয়াচাই করতে লাগলো। শেষে পিসিমাতাই দন্তহীন তোবড়ানো গালে হাত দিয়ে বলে, ওমা, নবকিশোর পাশ করা মাগে নিয়ে এসেছে নাকি বাড়ির বউ করে? সেই জন্যই দেখছি লাজ লজ্জা কিছুই নেই, কেমন মুখে মুখে কথা কইছে। এ কি অনাসৃষ্টি কাণ্ড গো! অপলার দ্বিতীয় সতীন উমাতারার মাও জামাতার পুনর্বিবাহ উপলক্ষে উপস্থিত ছিলেন। তিনি ভয়ে ভয়ে বললেন, বাবা জীবন ছেলে ছেলে করে শেষে লেখাপড়া জানা বউ আনলেন ঘরে, শেষে কি আমার মেয়েটারও কপাল পুড়বে নাকি? নারী জাতির শিক্ষালাভ মানেই অকাল বৈধব্য। এই ভয় বণিক বাড়ির অন্দরমহলে রন্ধে রন্ধে জাঁকিয়ে বসে। নবকিশোর যে চতুর্থ পত্নী অপলার সেই গুপ্ত রহস্য ফাঁস হয়ে যেতেই সবাই কেমন সন্ত্রস্ত হয়ে পড়ল। উমা তারা পরশমণি তো বটেই, অন্দরমহলের অন্যান্য মহিলারাও নিজেদের মধ্যে ইশারা ইঙ্গিতে কথা বলতে শুরু করলো। অপলা কিছুই বুঝতে পারলেন না, কি অপরাধে শ্বশুরালয়ে পা দেওয়ার দিন থেকেই সে সেখানে দোষী হয়ে পড়ল। যাই হোক, কালনা থেকে সেদিন বিকেলেই দত্তবাড়িতে এলেন ধনঞ্জয় পণ্ডিত। প্রথমে নদীপথে বজরায়, তারপর দত্তমশাইয়ের এক্কা গাড়ি চেপে। নবকিশোর দত্ত শশব্যস্ত হয়ে তাকে মাঝমহলে নিয়ে এসে বসালেন। অবগণ্ঠিতা অপলাকেও নিয়ে আসা হচ্ছিল অন্দরমহল থেকে, কিন্তু পণ্ডিত মশাই নিরস্ত করে জানালেন তার প্রয়োজন নেই। নবকিশোর তাকে নিভৃত কক্ষে নিয়ে গিয়ে বসালেন। করজোড়ে বললেন, আজ্ঞে পণ্ডিত মশাই, এবার আমার কি করণীয় যদি অনুগ্রহ করে বলেন। মেয়েটিকে কি আমার কোনো আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দেব? ধনঞ্জয় পণ্ডিত নাসানন্দে একটি নস্য চালালেন। তারপর সামান্য কেশে বললেন, আত্মীয় গৃহে পাঠানোর জন্য কি আপনাকে বিবাহ করতে বলেছিলাম দত্তমশাই? আপনার পুত্রী যদি অন্যত্র থাকেন তবে আপনি পিতা হবেনই বা কি করে? পুত্রলাভ তো আরো পরের কথা। নবকিশোর বার দুয়েক মাথা চুলকে বললেন, আজ্ঞে পণ্ডিত মশাই, এখন তো তার 10 বছর বয়স মাত্র। নিয়ম অনুযায়ী কন্যা যতদিন না 13-14 বছরের হচ্ছে সে তো পিত্রালয়েই থাকে। এক্ষেত্রে মেয়েটির বাপ নিজেই তো দুদিনের মধ্যে দেশান্তরী হয়ে যাবে, তাই আমারই কোনো আত্মীয়ের বাড়িতে। ধনঞ্জয় পণ্ডিত নবকিশোর দত্তের ওপর যতই বিরক্ত হন না কেন, নবকিশোর অন্যায্য কথা কিছু বলেননি। বিবাহ 8-9 কি 10 বছরে হলেও যতদিন না রজস্বলা হচ্ছে ততদিন তাকে পিত্রালয়েই থাকতে হয়। যে মাসে কন্যা প্রথম ঋতুমতী হয় তড়িঘড়ি তাকে পালকি সহযোগে নিয়ে আসা হয় শ্বশুরগৃহে। প্রথম ঋতুতেই গর্ভদান প্রতিটি স্বামীর শাস্ত্রীয় কর্তব্য। কিন্তু ধনঞ্জয় পণ্ডিত আবারও বিস্মিত করলেন নবকিশোর দত্তকে। দুই নাসাছিদ্রে ভালো করে দুটি নষ্টি নিয়ে তিনি জানালেন যে চতুর্থ পত্নীর রজদর্শন না হলেও এখন থেকেই নবকিশোরকে স্ত্রী সহবাস করতে হবে। তেমন পরিস্থিতি হলে ঋতুমতী হওয়ার আগেও সহবাস করা যায়। শাস্ত্রে নাকি তেমনই বিধান রয়েছে। উৎকৃষ্টায়া ভিরূপায় বরায় সদৃশায় চ অপ্রাপ্তামপি তাং তস্मै কন্যাং দদাত যথাবিধি। আসমানি মঞ্জিলের সামনে দিয়ে যে সরু বাঁধানো গলিটি দক্ষিণের দিকে গঙ্গার ঘাট বরাবর চলে গিয়েছে, সেখানে রয়েছে ভিন্ডিখানা। সেই ভিন্ডিখানার সামনে এখন পতঙ্গবাজি জমে উঠেছে। দুটো পেল্লাই আকারের ঘুড়ি দুপাশ থেকে ওড়ানো হয়েছে আকাশে। লটাইয়ে সুতো হু হু করে ছাড়ার সঙ্গে সঙ্গে সে দুটো অনুকূল বাতাসে পথ করে উড়ে যাচ্ছে অদূরে গঙ্গার দিকে। প্রায় জনা 50 মানুষ উৎসাহের সঙ্গে আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে আছে। একজন আচকান পরা কালো লোক ভাঁচোঙা মুখ অনবরত বলে যাচ্ছে, খুশ খবর, খুশ খবর, খুশ খবর। এক্ষুনি হাজির হবেন মেট্রিয়া বুরজকে শান বাদশাহ সালামত নবাব জনাব ওয়াজেদ আলী শাহ। যে পতঙ্গবাজ জিতবে তার জন্য ইনাম भी রয়েছে 20,000 रुपया। आप लोग आइए, उन दोनों का हौसला बढ़ाइए। বেশ কিছু মানুষ কথাগুলো শুনে হর্ষধ্বনি করে উঠল। চন্দ্রনাথ দাঁড়িয়েছিল একপাশে। আজ সকাল থেকেই ঘুড়ির লড়াই চলছে, তাই তার বিশেষ কাজ নেই। নবাব খুবই খামখেয়ালি। যখন মন চায় টানা 7 দিন তিনি গান শুনে যান, আবার যখন মনে হয় মুরগিবাজি ভেড়ার লড়াই সপ্তাহে পর মেতে ওঠেন। অদূরেই একটা পালকি দাঁড়িয়েছিল। সেই পালকির সামনে অপেক্ষা করছিলেন এক মধ্যবয়স্ক পুরুষ, পরনে ধোপ-দুরস্ত ধুতি পাঞ্জাবি। মাঝে মাঝে পাশের ছায়াসঙ্গীটি তার দিকে সুদৃষ্ট হুঁকোটা এগিয়ে দিচ্ছিল। লোকটি নিঃশব্দে কিছুক্ষণ তামাক সেবন করে আবার ফিরিয়ে দিচ্ছিলেন। চুস্ত চাপকান আচকানের ভিড়ের মধ্যে নিজের পোশাকের সঙ্গে সাদৃশ্য পেয়েই বোধহয় সেই ভদ্রলোক কৌতূহলী হয়ে পায়ে পায়ে এগিয়ে এলেন চন্দ্রনাথের দিকে। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বললেন, হিঁদুর পো মনে হচ্ছে। চন্দ্রনাথ আকাশের দিকে আনমনে তাকিয়ে ঘুড়ি দুটোকে দেখছিল। হঠাৎ সম্ভাষণ শুনে চমকে তাকালো। আজ্ঞে, আমার নাম চন্দ্রনাথ ভট্টাচার্য, নমস্কার। বামুন? ভদ্রলোক
বাঁ হাত দিয়ে সামান্য ওপরে তুললেন, তারপর বললেন, এখানে কি মতলবে? চন্দ্রনাথ কিছু বলার আগেই ভোজবাজির মতো এসে আবির্ভূত হলেন বুলবুল মিয়া, সেই লোকটি যে প্রথম চন্দ্রনাথকে ফেরিঘাট থেকে পথ দেখিয়ে নিয়ে এসেছিল মেটিয়া বুরুজে। এই কয়েকদিনে সেভাবে তার সঙ্গে চন্দ্রনাথের সাক্ষাৎ হয়নি। বুলবুল মিয়া বলল, দত্তজি, এ হলো চন্দরনাথ, চন্দরনাথ ভট্ট, গাঁও থেকে এসেছে, খুব নামকরা কলাকার। নবাব ওর গান শুনে বহুত কদরদানি করেছেন, এখন সুলতানখানার গাইয়ে। তাই নাকি? মুহূর্তে ভদ্রলোকের অভিব্যক্তি বদলে যায়। মুখটি সহচরের হাতে দিয়ে বললেন, নমস্কার, আমার নাম নবকিশোর দত্ত। আমি এই মেটিয়াবুরুজে পাখির ব্যবসা করি, থাকি কলকাতায়, কিন্তু আদিনিবাস চাণক্যায়। হে হে, আপনার? চন্দ্রনাথ বলল, আমার বাড়ি অনেক দূর। অ নবকিশোর বুলবুল মিয়ার দিকে তাকালেন। নবাব কখন দেখা দেবেন ভায়া? আর যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তাই এসেছেন এসেছেন, এত জলদিবাজির কি আছে? বিরক্ত বুলবুল মিয়ার কর্কশ কণ্ঠে উত্তর দিল। আহ, না জেনে কথা কইও না বুলবুল, বিরক্ত নবকিশোর বললেন। এতদূর উজিয়ে আজ এলুম শুদ্ধ মতে বিবির কাছে যাবো বলে। কাল একটা বিয়ে করেছি, দিন কয়েক সেই সব তালগোলে এদিকে পা বাড়ানো হয়নি, আর এই মাগি গোসা করে বসে রয়েছে। আরো দেরি করে গেলে সে আর কথাই কইবে না, না বললে দূর করে দেবেন আপনার ভাড়া কোঠি থেকে। মিটে গেল, বুলবুল মিয়া বলল। সে না হয় হলো, ভালো কথা। নবাব নাকি কাল মহল্লার এক ঝাড়ুদানিকে শাদি করেছেন, চোখে ঝিলিক দিয়ে বললেন নবকিশোর। আবুলের মুখে শুনলুম, শুনে পেতেই হলো না যদিও। এ আর নতুন কথা কি? মাটিতে লাল পিক ফেলে একটা বড় হাই তুলল বুলবুল। মেটিয়াবুরু যে কমসে কম দিয়ে দো ৩০০ জেনানা নবাবের কোনো না কোনো মুতা বেগম। ওই ঝাড়ুদানির নতুন নাম হয়েছে মুসফাফা বেগম। কয়েকদিন সুলতানখানায় থাকবে, তারপর ভিড়ে যাবে কোনো না কোনো নাচের দলে। এই তো চলছে। কথার মাঝে হঠাৎ সামনে সান বাঁধানোর জায়গায় ৩-৪টে লোক ৮টা-১০টা ভেড়া নিয়ে এসে রাখতে লাগলো। ভেড়াগুলোকে ডাকে নবকিশোর সচকিত হয়ে বললেন, এই রে, এবার কি ভেড়ার লড়াই শুরু হবে নাকি? সেরকমই মনে হচ্ছে। দেখছো না গুলচাঁদ এসে হাজির হয়েছে? সে তো এইসব কসরতই দেখায় না। তবে আমি চললুম মতিবির কাছে, আমার এইসব রক্তারক্তি একদম ভালো লাগে না। নবকিশোর এগিয়ে গিয়েও থেমে গেলেন। পাশে দাঁড়িয়ে থাকা চন্দননাথকে দেখে সহজাতি বলেই বোধহয় স্নেহ উঠলে উঠল তার। তুমিও চলো না হে আমার সঙ্গে, একটু নাচ দেখে আসবে ক্ষণ। কোথায়? চন্দ্রনাথ কোথায় বুঝতে পারে না। কোথায় যাব? আহ, কোথায় আবার যাবে? আমার মতি বিবিকে একটু দেখে আসবে চলো। অত টাকা দিয়ে পুষছি, লোকজন না দেখালে ঠিক সুখ হয় না। ও আচ্ছা। চন্দ্রনাথ অন্যমনস্ক হয়ে পা বাড়ায় নবকিশোরের সঙ্গে। এখন তার কোনো কাজ নেই, এই লোকটির সঙ্গে কিছুক্ষণ ঘুরে আসাই যায়। মেটিয়াবুরুজে আসার দিন সে ছিল শুধু সম্বলহীন এক কর্মপ্রার্থী। প্রত্যন্ত গ্রাম থেকে গেজেতে সামান্য কিছু অর্থ ও একটি পত্র নিয়ে এসে এতদূর এসেছিল। তার পিতা তার জন্য সঙ্গীত প্রতিভা ছাড়া আর কিছুই রেখে যেতে পারেননি। সেদিন চন্দ্রনাথ ছিল অনিশ্চয়তার সমুদ্রে দোদুল্যমান। পরমেশ্বরের কৃপায় মাত্র কয়েকদিনের মধ্যে সে নবাবের প্রাসাদের অদূরেই একটি কোঠা বাড়িতে থাকার অধিকার অর্জন করেছে। শুধু তাই নয়, পেয়েছে সর্বক্ষণের একটি ভৃত্য। বছর 13-14 বয়স, নাম ফণি। ফণি রসুই থেকে শুরু করে ঘরদোর পরিষ্কার সবই সামলায়। এছাড়াও কুয়ো থেকে জল তোলা ও নানা টানা কাজের জন্য রয়েছে বাঘাত বলে এক বয়স্ক ভৃত্য। সে অবশ্য দিনে দুবার আসে, কাজ করে, চলে যায়। নবাবের হুকুমত অনুযায়ী চন্দ্রনাথের জন্য একজোড়া নতুন সেতার ও মৃদঙ্গ দেওয়া হয়েছে। নবাব চান চন্দ্রনাথ শুধু সারাদিন সঙ্গীত চর্চা করুক আর তাকে শোনাক। আশ্চর্যের জায়গায় মেটিয়া বুরুজ, ততোধিক আশ্চর্য এই নবাব। সাম্রাজ্য নেই, নবাবই নেই, তবু অদ্ভুত এক জাদু বলে তিনি আচ্ছন্ন করে রেখেছেন গোটা মেটিয়া বুরুজকে। চন্দ্রনাথের কোঠাবাড়ির যে গলিতে, সেখানে নবাবের সব হিন্দু কর্মচারীদের বাস। তাও 50 ঘর তো হবেই। অধিকাংশই নবাবের চিড়িয়াখানার সঙ্গে যুক্ত, কেউ আবার নবাবের সেপাই কিংবা মুহুরি। বাঘা একদিন বলছিল, গোটা তল্লাটের লক্ষাধিক মুসলিম জনসংখ্যার মাঝে এই 150-200 হিন্দু সংখ্যালঘু হয়ে বাস করে। তা সত্ত্বেও মেটিয়াবুরুজ শিয়া সুন্নির সংঘাতে মাঝে মধ্যেই উত্তাল হলেও হিন্দু মুসলমানে নাকি কোনোদিন ঝামেলা বাঁধেনি। নবাব এই বিষয়ে খুব কড়া, তার কাছে সবাই সমান। নবকিশোরের পালকি যে ছোট মাটির বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো, সেটা শিববয় সেটা শিববয় নবাব ইমামবাড়ার কিছু পেছনে। এই কয়েকদিনই চন্দ্রনাথ লক্ষ্য করছে, মেটিয়াবুরুজে সবকিছুই যেন ঝকঝকে তকতকে, কোথাও এক ফোঁটা মালিন্য নেই। সার দিয়ে এত ইমারত, কিন্তু কোনোটার গায়ে নেই অপরিচ্ছন্নতা। কিনা জানে পালকি বাহকদের সদ্যেই, কিনা কে জানে, একটা কিশোরী মেয়ে এসে কৌতূহলী মুখ বাড়ালো দরজা দিয়ে। নবকিশোর অমনি হাসি হাসি মুখে বলল, কিরে ছুটকি, মতি কোথায়?
মেয়েটা উত্তর দিল না, শুধু ফিক করে এসে দরজাটা খুলে রেখে পালিয়ে গেল ভেতর দিকে। নবকিশোর হাসি হাসি মুখে চন্দননাথের দিকে তাকালেন। ভেতরে আসুন। বাড়ির বাইরেটা যতটা আলোকিত, ভেতরটা ততটাই অন্ধকার। সদর পেরিয়ে কিছুটা সরু ভিতর দালান, নাকে ভেসে আসছে মিষ্টি আতরের সুবাস, ভেসে আসছে নারী কণ্ঠের সুরেলা গান। নবকিশোর এই বাড়ির প্রতিটি রন্ধ্রে পরিচিত। তিনি অবলীলায় গিয়ে ঢুকলেন সামনের একটা ঘরে। চন্দ্রনাথ একটু ইতস্তত করছিল, কিন্তু নবকিশোরের বারংবার পেরাপেরিতে সেও প্রবেশ করলো। অন্ধকারে কিছুক্ষণ থাকার পর চোখ নিজে থেকেই আলো খুঁজে নেয়। ঘরটির একদম মাঝখানে মাটিতে বসে গুনগুন করছে একটি মেয়ে, বয়স 19-20। স্বল্প আলোয় গায়ের রং বোঝা যাচ্ছে না। মেয়েটি নিচু স্তরে একটা গান গাইছে। গানের আবেশে তার চোখ দুটো বোঝা, তা হাতের আঙুলগুলো ইতস্তত কাঁপছে কোলে রাখা সেতারের তারে। নবকিশোর আলতো করে ডাকলেন, এ মতিয়া। মেয়েটা চমকে উঠে চোখ খুলল। চন্দ্রনাথকে যেন সে দেখতেই পেল না। নবকিশোরের দিকে এক ঝলক তাকিয়ে মুখ ভার করে উঠে যেতে উদ্যত হলো। নবকিশোর দ্রুত গিয়ে তাকে ধরে ফেললেন। কি হলো, এত রাগ কেন? ছোড় দিজিয়ে মুঝে। মেয়েটা ছদ্মরাগে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। 7 দিন দেখা নেই, আর এখন মাগরিবের নামাজ পড়ার সময় হতে চলল, উনি এলেন। আরে কি করব বলো? নবকিশোর অসহায় মুখে বললেন। কদিন ধরে বাড়িতে যা যাচ্ছে, রাগ করিস না। এই দেখ কাকে নিয়ে এসছি, তোর গানের বড় সমজদার। মেয়েটা এতক্ষণে যেন চন্দ্রনাথকে দেখতে পেল। প্রগল্ভা থামিয়ে কিছুক্ষণ বড় বড় চোখের পাতা স্থির করে বলল, ইয়ে কন? আপকি ইয়ার? আরে আমার ইয়ার হবে কেন? তোদের এই মেটিয়াবুরুজের নতুন কলাকার রে পাগলি। খোদ নবাব এর গানে খুশি হয়ে চাকরি দিয়েছেন। নবকিশোর মেয়েটার কোলে শোয়ানো বাদ্যযন্ত্রের দিকে তাকিয়ে বললেন, দারুণ দারুণ তানপুরা বাজায়। ওটা তানপুরা নয়, দ্রুত বলল চন্দ্রনাথ, সেতার। ওই হলো, আমরা কি ওইসব বুঝি? আমাদের কাছে তানপুরা যা, সেতারও তাই। নবকিশোর মেয়েটার চিবুক ধরে নাড়িয়ে দিলেন। আমি মুখ্য সূক্ষ্ম বেনিয়া মানুষ, বুঝি খালি পয়সা আর আমার মতিকে। নে ভালো একটা গান ধর দেখি। চন্দ্রনাথ লক্ষ্য করলো মেয়েটা নিজেকে সুকৌশলে আলগোছে ছাড়িয়ে নিল। তারপর সামনে জাজিম বিছানো তক্তা দেখে আঙুল দেখে চন্দ্রনাথকে বলল, বেঠিয়ে জানাব। নবকিশোর আগেই বসে পড়েছিলেন। চন্দ্রনাথ একটু দূরত্ব বজায় রেখে বসলো তার পাশে। মেয়েটা চোখ বুজে বাম হাত কানে চেপে ধরে শুরু করলো একটা ধ্রুপদী চৌতাল। হাতের আঙুলে সেতারে তুলল মূর্ছনা। পুরো মন ধন ধন মদকা কলাশে ভাগ মগাওত গাওয়ে চড়াওত কিষান কুয়ার কানা বনোয়ারি। চন্দ্রনাথ শুনতে শুনতে মুক্ত হয়ে গেল। মেয়েটার গানের গলায় যে শুধু সমিষ্টি তাই নয়, সুর তাল ও ছন্দগান অপরূপ। মন দিয়ে শুনতে শুনতে এক জায়গায় সে হঠাৎ পরিস্থিতি ভুলে চেঁচিয়ে উঠল, সেতারে সুর লাগলো না যে! মুহূর্তে মেয়েটা গান থামিয়ে দিল। লজ্জিত চোখ নামিয়ে বলল, সেতার অতটা ভালো পারি না জানাব। আরে পারিস না তো কি আছে, পারবি। নবকিশোর তড়িঘড়ি বললেন, এই তো উস্তাদ এসে গেছে, চিন্তা কি? সময় সুযোগ পেলে এসে তোকে শিখিয়ে যাবেক্ষণ। মেয়েটা চকিতে তাকালো চন্দ্রনাথের দিকে, তারপরে দৃষ্টি সরিয়ে নিল। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। কেমন লাগছে? আবার নতুন একটা চরিত্র, নতুন নতুন অধ্যায়, আমাদের জীবনে প্রতিদিনের জীবনের মতোই, তাই না? কেমন লাগছে জানিও। আবার খুব শিগগিরই তোমাদের জন্য আমি নিয়ে আসছি নারাজের পরবর্তী অংশ, কিন্তু তার আগে আসবে কিন্তু কাঠগোলা। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তখন জন্য টাটা।